সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ১৪ জন কাজ করছেন কি? ১৪ জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে। অনুসন্ধান কি সেরকমটাই বলছে? সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের। তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমনকি শেখ হাসিনার এজেন্টরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে, উপদেষ্টা পরিষদেও রয়েছে। কি আসলে সত্য ঘটনা? শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে, তখন জুলকারনাইনের গত 4 দিন আগে করা এই পোস্টটা এখন 4 দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে, যখন কিনা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মিলন ঘটেছে। তুলসী গ্যাবার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন। সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে। তুলসী গ্যাবার্ড ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে। আর একটা বড় ব্যাপার, বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে। এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের 26শে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে। সব মিলিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। পারেন চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম শেখ হাসিনাকে ফেরাতে 14 জন মানুষ, 14 জনের একটা টিম কাজ করছে। সেটি সত্য, সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে, এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে। আল জাজিরার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকারনাইন শায়ের তার করা গত 4 দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে 4 দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে। সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে, সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে, সেই কথা বলার চেষ্টা করেছেন। সচিব, আমলা, পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন। সব থেকে ভয়াবহ কথা, বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকারনাইন শায়ের তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায়। জুলকারনাইন শায়ের যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক। তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরেও অস্থিরতা সৃষ্টি করছে। সরকারের বাইরে থাকে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে। উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে। ইনসাইডার হিসেবে 9 জনকে বলেছেন, আউটসাইডার হিসেবে 5 জনকে, অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম 5 জনকে ইন্ডিকেট করা হয়েছে। মোট 14 জনের একটা টিম। তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায়, কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায়
এই সরকার ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায়, শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায়, সেই চেষ্টা করছে। জুলকারনাইন সাহের এই তথ্য জানেন, অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না? কিছুদিন আগে জুলকারনাইন সাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল, অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না? সেইটা একটা বড় প্রশ্ন। তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে, প্রথম সারির গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন, সেই আলোচনাটা সত্য হতে চলেছে? এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মিলন হচ্ছে। তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম, অবশেষে তিনি এসেছেন। থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন। তুলসী গ্যাবার্ডের সঙ্গে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 20টি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন। সেখানে একটা সম্মেলন হবে। এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করবেন। সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশ সরকার নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে ভাবনা, সেই ভাবনার একটা কপিও তুলসী গ্যাবার্ড ভারত সরকারের কাছে পৌঁছে দেবেন। নরেন্দ্র মোদীর সঙ্গে যদি তুলসী গ্যাবার্ডের আলোচনাতে বাংলাদেশ প্রসঙ্গ স্থান পায়, তাহলে সেটি কোন পর্যায়ে যাবে সেটাও চারিদিকে আলোচনা হচ্ছে। বাংলাদেশ ব্যাপারে যুক্তরাষ্ট্র কি ভাবছে এবং তুলসী গ্যাবার্ডের এই সফর শেষে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট হবে। আগামীকালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্ডের বৈঠক, যেখানে নরেন্দ্র মোদী ছাড়াও অজিত দোভাল থাকবেন, বিদেশমন্ত্রী জয়শঙ্কর থাকবেন, বিজেপির নেতা অমিত শাহ থাকবেন, এরকম গুরুত্বপূর্ণ কয়েকজন থাকবেন। সেই বৈঠকেই বাংলাদেশ সম্পর্কে আলোচনা হবে বলে ভারতীয় গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। যদি বাংলাদেশ সম্পর্কে নতুন কোনো তথ্য আসে, বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করতে যদি আমেরিকা এবং ভারত চায়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা মুখ্য আলোচনার ব্যাপার। এই আলোচনা যখন করছি তখন বাংলাদেশ সরকারকে নিয়ে আবার নতুন আর একটা সমালোচনা শুরু হয়েছে। চারিদিকে ধর্ষণ কাণ্ড যখন চলছেই, যেটি ঠেকানো যাচ্ছে না, আসিয়ার মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি, ঠিক সেই সময়ে সরকারের পক্ষ থেকে একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে চিরাচরিত যে কুচকাওয়াজ অনুষ্ঠান হয়, সেই কুচকাওয়াজ নাকি এবার হবে না। কুচকাওয়াজ করার মানসিকতাই সরকার নেই, এরকম কথা শোনা যাচ্ছে। 26শে মার্চে মহান স্বাধীনতা দিবসে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ না করার পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়েও আলোচনা চলছে। তাহলে কি বাংলাদেশে পাকিস্তান পন্থা জেকে বসতে চলেছে? এই আলোচনা সর্বত্র যখন হচ্ছে, তখন বাংলাদেশের জন্য বোধহয় একটা বড় খারাপ খবরই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসে কুচকাওয়াজ হবে না। সরকার তাহলে কোন পথে হাঁটছে? সরকার প্রধান ডক্টর ইউনূস যে রিসেট বাটনের কথা বলেছিলেন, ইতিহাস মুছে দেওয়ার কথা বলেছিলেন, সেই রিসেট বাটনকে কাজ করতে শুরু করেছে। সেই আলোচনা চতুর্দিকে চলছে। আদতে সরকার কি করছে কি করছে না সেটা বোধহয় এখনো বুঝে উঠতে তারা পারছে না। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলাদেশের 4 দিন সফর শেষে ফিরে গেলেন? কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খুব খোলাসা হবে যে কি উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, কারা তাকে নিয়ে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করলেও কারা সেখানে কন্ডাক্ট করেছিল, সঞ্চালনা করেছিল? বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো? যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যেও বা কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো? কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেয়া হলো না? কি তার সামনে, অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের সামনে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে? আসুন
ছোট ছোট করে কয়েকটি প্রশ্ন উত্তর আমরা মিলাই। প্রথম কথা হচ্ছে, শনিবার দুপুর 1টায়, একেবারে নির্দিষ্টভাবে বলছি, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য। প্রথম কথা হচ্ছে, জাতিসংঘের আয়োজিত গোল টেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন, কন্ডাক্ট করলেন মিটিংটি, তিনি কে? সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি কেন কন্ডাক্ট করবেন? এটা তো জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। এবং দুপুর 1টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে 1টার দিকে বা 12:30টার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে যে আপনারা আসছেন না কেন? তারা বললেন যে আমরা তো আসবো, দুপুর 1টায় মিটিং শুরু, রাউন্ড টেবিল। তাড়াহুড়া করা হলো যে না না, এখনই চলে আসুন। তারা যে যেমন পারে চলে গেছেন এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব, বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হলো। মাহমুদুর রহমান মান্না, বর্ষিয়ান রাজনীতিবিদ, নাগরিক ঐক্যের সভাপতি, তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো 2 মিনিট আপনার জন্য নির্ধারিত সময়। কত বড় অপমান করা হচ্ছে এক একজনকে। আর রুইন হোসেন প্রিন্সের মতো মানুষজনদেরকে, যারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদবি হোল্ড করেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো না। এরকম আরো অনেককে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কেন? অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন। তারা তো দুপুর 1টার মিটিং হিসেবে রওনা দেওয়ার কথা ছিল, তারপরেও তারা তড়িঘড়ি করে গেছেন ফোন পাওয়ার পরে। তারপরেও মানলাম যে মিটিংয়ে দেরি করে গেছেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কিন্তু যারা আরো পরে গেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তারা তো আরো পরে গেছেন, গিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, আয়েশি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিবিদরা অপমান বোধ করেছেন। অপমানিত বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে, যে কেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলতে দেওয়া হলো না, এটা তো অপমান করা হয়েছে। তিনি সরি বলেছেন, এক্সকিউজ দেখানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন কন্ডাক্ট আমরা করছিলাম না, সরকারের আইন উপদেষ্টা করছিলেন, তারপরও আমরা ক্ষমা প্রার্থী। তারা ক্ষমা চেয়েছেন, সেসব রেকর্ড আমার কাছে আছে। এবং যারা সেখানে গিয়ে কথা বলতে পারেননি, অপমান করা হয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। বিশেষ করে রুহিন হোসেন প্রিন্সের সঙ্গে আমি কথা বলেছি, তিনি এইসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, জাতিসংঘ যে আমন্ত্রণ পত্রটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে পাঠিয়েছেন, কি লেখা ছিল সেটিতে? আমি একটা সেন্টেন্স আপনাদের সামনে তুলে ধরি। লেখা ছিল, গোয়েন লুইস বলছেন জাতিসংঘের পক্ষ থেকে, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউর এস্টেমড প্রেজেন্স ইন রাউন্ড টেবিল দ্যাট দ্য ইউএন সেক্রেটারি জেনারেল উইশেস টু হ্যাভ রিগার্ডিং দ্য কনসেনসাস প্রসেস অন রিফর্মস। মানে সংস্কার বিষয়ে তিনি কথা বলবেন, স্পেসিফিক এখানে উল্লেখ করা হচ্ছে। কে অধিকার দিয়েছে তাকে সংস্কার বিষয়ে কথা বলার, বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার? আচ্ছা, পরবর্তীতে যে প্রেস কনফারেন্স হলো সেটি সম্বন্ধে একটু বলতে চাই। তার আগে আরেকটা জিনিস মনে করে দিতে চাই। এই যে তড়িঘড়ি করে সবাইকে শিডিউল টাইমের আগে ডেকে নিয়ে যাওয়া হলো, কেন ডেকে নিয়ে যাওয়া হলো জানেন? কারণটি হচ্ছে, তড়িঘড়ি করে ওর মধ্যে আরো একটি শিডিউল ঢুকানো হয়েছে। ছাত্র সমন্বয়কদের বা ছাত্র প্রতিনিধিদের একটি সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করবেন, এবং তাই হয়েছে। রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে বৈঠকের পরে একটা ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে। এবং সব জায়গাতে সংস্কারকে গুরুত্ব সহকারে তুলে ধরার একটি ব্যবস্থা, এবং সরকারের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল জাতিসংঘ সংস্কারকে খুব গুরুত্ব দিচ্ছে, এটি করতে হবে। এবং সে ধরনের বক্তব্য ছাত্রদের পক্ষ থেকে এসেছে যে আগে সংস্কার, গণপরিষদ নির্বাচন, বিচার, তারপর নির্বাচন। মানুষ এখন এত বোকা নেই। এবং তারপরে যে কনফারেন্সের কথা বলছিলাম, প্রেস কনফারেন্স কথা, আমাদের পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যৌথ সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনে কি করা হলো? যারা পররাষ্ট্রবিদ করেন, সাংবাদিকতায় যারা ফরেন বিট করেন, তাদেরকে থাকতে দেয়া হলো না সবাইকে। হাতে গোনা কয়েকজনকে সেই সংবাদ সম্মেলনে থাকার অনুমতি দেওয়া হলো। আরো অদ্ভুত বিষয়, যারা উপস্থিত থাকলেন তো থাকলেনই, তাদের সবাই আবার প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করবে কারা? আগে থেকে পূর্ব নির্ধারিত 4 জনের নাম ঘোষণা করা হলো যে এই 4 জন প্রশ্ন করবেন। সেই 4 জনের মধ্যে কারা? একজন হচ্ছেন এএফপির প্রতিনিধি, যেই এএফপিতে কাজ করে এসেছেন, এখন আমাদের
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিউল আলম, যাই হোক, তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন, তিনি প্রশ্ন করেছেন ফিনান্সিয়াল টাইমস, দ্য নিউ এজ, দ্য ডেইলি স্টার, এই 4টি প্রতিষ্ঠানের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। এবং প্রশ্ন যে আগে থেকে নির্ধারিত, এটা তো স্পষ্ট, কিসের পরে কি বলা যাবে না, কোন টাইপের প্রশ্ন করতে হবে, আগে থেকে সব বলা। এই যে নাটক, সিরিজ নাটক একের পর এক, এগুলো আমাদেরকে মঞ্চস্থ করতে হচ্ছে। এবং এটা তো স্পষ্ট, খুব ভালোভাবেই স্পষ্ট যে জাতিসংঘের মহাসচিব কি উদ্দেশ্যে এসেছিলেন। এবং যে প্রেস কনফারেন্সটি হয়েছে, সেই প্রেস কনফারেন্সকেও অনেককে এই নামেই অভিহিত করছেন যে স্টেজড প্রেস কনফারেন্স। আর তো কিছু বলার থাকে না। এবং একের পর এক এ ধরনের নাটক করে যাবে সরকারের রাজনৈতিক দল, কিংস পার্টি, আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এটা হয়।